আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে জানাবেন। সবকিছু ওকে আছে? সব কিছু যদি ওকে থাকে, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রথম আরবি প্রভাষকের ভাইবা প্রস্তুতি সম্পর্কে মূল বিষয়গুলা নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত, না জানলেই নয়। নবম গ্রেডের চাকরি। কততম গ্রেডের? নবম গ্রেডের প্রভাষক। এটা নবম গ্রেড। এই নবম গ্রেডের চাকরি যদি সরকারি হইতো, তার মানে আপনি বিসিএস ক্যাডার। কখনো যদি প্রতিষ্ঠান সরকারি হয়ে যায়, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো যদি সরকারি হয়ে যায়, তাহলে আপনি একজন বিসিএস ক্যাডার। এখনো কোনো অংশে কম না। একজন বিসিএস ক্যাডার চেয়ে এখনো কোনো অংশে কম নয়। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো পদের আলোকে কিন্তু এবছর টিকাবে। এটা অনেকেই বুঝে না বিষয়টা। তবে আমাদের একটা জিনিস জি, আব্দুল আউয়াল সাহেব, আমির সোহেল, রাবি আক্তার ম্যাম কুমিল্লা থেকে, হুসাইন দুলাল সাহেব, তা আমরা আজকে শুরু করছি। যেহেতু এটা নবম গ্রেডের চাকরি, একটু ডিফারেন্ট হবেই। তবে এতটাও কঠিন নয় যে উত্তীর্ণ হতে পারবেন না। যথেষ্ট পরিমাণ খালি আছে। অন্য অন্য বিষয়ের তুলনায় এইটা মোটামুটি বেশিই খালি আছে। কোনো কোনো বিষয়ে 40টি পদ আছে, 30টি পদ আছে, 5টি পদ আছে, কোনোটাতে নাই। বাট এখানে আপনি আশা করতে পারেন যে 1500+ উত্তীর্ণ করাবে ইনশাআল্লাহ। 1500+। তখন আমাদের দেখার বিষয় হলো এই 1500 জনের মধ্যে আমি আছি কিনা। পরীক্ষা কতজন দেয় সেইটা বিষয় না, পরীক্ষা যতজনই দেখ তা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো যে আমরা পরীক্ষা দিয়েছি। রব যদি চায় তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। ভূমিকাতে একটা বিষয় বলে নেই, আপনার পরীক্ষা যখনই শুরু হোক, আপনার কাছে যদি মনে হয় ওই সময়টা আপনি কোথাও থাকবেন, বোনদের ক্ষেত্রে ওদের নানা সমস্যা থাকতে পারে, যে তখন তারা কি করবে, তারা যদি যখন ডেট দিবে ওই ডেটের মধ্যে যদি আপনার কোনো এক্সাম থাকে, অথবা জটিল এবং কঠিন কোনো রোগ হয়ে যায়, অথবা নারীদের কোনো নারীজনিত কোনো সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে করণীয় হলো আপনারা এনটিআরসিতে আবেদন করবেন যে আমার ডেটটা পিছিয়ে দেওয়া যায় কিনা। যেই সময় আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয়, তখন ওনারা ডেট পিছিয়ে দিবে আপনারটা। আপনি চাইলে ডেটটাকে পিছিয়ে নিতে পারেন। চাইলে ডেট পিছিয়ে নিতে পারেন। তো এখানে এই যে নবম গ্রেডের চাকরি করবেন, একজন আপনি আরবি প্রভাষক। আরবি প্রভাষক হিসাবে আপনি যুক্ত হবেন।
এনটিআরসির চেয়ারম্যানের কথা হইল পদের বিপরীতে টিকাবে। পদ সংখ্যা যদি 1500 হয় তাহলে 1500 জনেই টিকাবে, বা একটু কম হতে পারে, বেশি হবে না। এমনও বিষয় আছে যেখানে পদ সংখ্যা আছে 50টি, 70টি, 20টি, কিন্তু পরীক্ষা দিচ্ছে 300, 400, 500, 600 জন, ভাইবাও এতজন দিবে। ওখানে দেখবেন এই সব বাদ দিয়ে এই সংখ্যাগুলা তারা টিকাবে। এখন আমাদের ওইটা বিষয় না, কে কতজন, কোন বিষয়ে কতজন টিকলো না টিকলো আমরা ওইটা দেখব না, আমরা আমাদের কথায় আসি। প্রবাসকের ভাইবার বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে ভাইবাটা টোটাল কত নাম্বারের? 20 নাম্বারের। 20-এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল, কামিল, এই 4টা মিলে আপনার 12 নাম্বার। 4টা মিলে কত নাম্বার? 12 নাম্বার। আর উপস্থিতি এবং যে উপস্থিতি জিজ্ঞাসা যা কিছু আছে টোটাল ওইখানে হচ্ছে 8 নাম্বার। এই 20 নাম্বারের পরীক্ষা। তো 20-এর মধ্যে সার্টিফিকেটে যাদের যে কোনো একটা বিষয়ে 3rd ক্লাস গ্রহণযোগ্য, 2 বিষয়ে বা দাখিল এবং আলেমে যদি আপনি 3rd ক্লাস পান তাহলে আপনি প্রবাসক হতে পারবেন না, অথবা যদি আলিম এবং ফাজিলে 3rd ক্লাস পান প্রবাসক হওয়া যাবে না, অথবা ফাজিল এবং কামিলে 3rd ক্লাস পাইছেন তবু আপনি প্রবাসক হতে পারবেন না। যে কোনো একটিতে 3rd ক্লাস গ্রহণযোগ্য, একের অধিক 3rd ক্লাস গ্রহণযোগ্য নয়। রাবি আক্তার ম্যাম এই বছর থেকে যে কোনো একটিতে 3rd ক্লাস গ্রহণযোগ্য, 2টিতে নয়। আমাদের যে 3rd ক্লাস আমরা সাধারণত 2.81 এর নিচে পাইলেই 3rd ক্লাস গণনা করি। এখন 3rd ক্লাস আমাদের যদি না থাকে তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমি প্রবাসকের ক্ষেত্রে দাখিলে 3, আলেমের সার্টিফিকেটে 3, ফাজিলের 3, কামেলের 3, এই 3 সাইডে টোটাল 12 নাম্বার। কারো যদি 2nd ক্লাস থাকে নাম্বার একটু কমবে, কারো যদি একটাতে 3rd ক্লাস থাকে কমবে। আর 8 নাম্বারের উপরেই আমাদের যত খেলা। এই 8 নাম্বারে অনেকে বলে যে উপস্থিতিতেই পাস, না, উপস্থিতিতে পাস কিভাবে হয়? তাইলে আর ভাইবা দিল কেন? এই 8ই আমাদের যত খেলা, আমাদের ভিত্তি নাড়াবে 8। এই 8-এর উপরে আমাদের জোর দিতে হবে। 8-এর মধ্যে আপনার ড্রেস আপ আছে, অঙ্গভঙ্গি আছে, চেহারা আছে, ফেস কাটিং, চেহারা ফেস কাটিং আছে, দেখতে একটু স্মার্টনেস, এইটা ওনারা মার্ক করে। তারপরে আপনার যে কথাবার্তা, কথা বলার স্টাইল, কিভাবে রুমে আসলেন, কিভাবে রুম থেকে যাচ্ছেন, কিভাবে কথা বলতেছেন, আই কন্ট্যাক্ট আছে কিনা, আপনার টোটাল বিষয়গুলা তারা অবজার্ভ করে। এখন ওনারা তো এক্সপার্ট, ওনারা হাজার হাজার শিক্ষার্থীর ইন্টারভিউ নেয়। ওরা একটা মানুষ দেখলেই বুঝতে পারে যে ওকে দিয়ে হবে কি হবে না, এর উপর ভিত্তি করে ওনারা ওনাদের কাজ করে। এখন বিষয় হলো এই যে 8 নাম্বারের জন্য আপনার সময় থাকে 3 থেকে 4 মিনিট, 3 বা 4 মিনিট আপনার সময়। তা আমাদের কাজ তো এখন 8 নিয়ে, আমরা এই 8 মানে 3-4 মিনিটের জন্য আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। সময় অতি সংকীর্ণ, একদম অল্প সময়, 3 অথবা 4 মিনিট, এর বেশি আপনার জন্য সময় বরাদ্দ নাই। 3 থেকে 4 মিনিট প্রশ্ন করবে, 3 ক্যাটাগরির প্রশ্ন। এই 3 থেকে 4 মিনিটে আপনার প্রশ্ন হবে 3টা ক্যাটাগরিতে। একটা আপনার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে, ব্যক্তি সম্পর্কিত, ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করবে। এখানে আপনার কতগুলা বিষয় মাথায় রাখতে হবে। ব্যক্তি সম্পর্কে মানে
আপনি আরবি প্রভাষকের ভাইবা দিতে আসছেন, খেয়াল করবেন আরবি প্রভাষকের ভাইবা 1 নাম্বার আপনি ঢুকলেই এবার আপনার সম্পর্কে প্রশ্নটা হয়ে যাবে। এটা বাধ্যতামূলক, পৃথিবীর ইতিহাস উল্টে যাবে, এই দেশের স্বাধীনতার ইতিহাস উল্টাবে, কিন্তু এই নীতি কোনোদিন উল্টাবে না। আপনি ভাইবা দিতে গেছেন আর এই স্টেপটা আপনি অতি পান নাই এমন হয় নাই, আপনি ঢুকলেই এইখানে আপনাকে দাঁড় করাই দিবে। ব্যক্তি সম্পর্কিত আমাদের কি দিতে হবে? ব্যক্তি সম্পর্কে আমরা 3টা স্টেপ দেখব। আমার 3 স্টেপে ভাইবা কমপ্লিট, সময় 3 থেকে 4 মিনিট, নাম্বার হয়েছে 8। অনেকে বলে ভাইবা কিছু না, ভাইবাতে পাস আসলেই ওভারঅল আপনি পাস করবেন, আর ভাইবাতে ফেল করা মানে লিখিততে 100তে যদি 300 পান তাও লাভ নাই। লিখিত পরীক্ষা 100 নাম্বারে আপনি 99.95 পাইছেন, কিন্তু ভাইবাতে এই 3-4 মিনিটে আপনি শূন্য, তাহলে আপনি ফেল, এটা মাথায় রাখতে হবে। আবার লিখিত পরীক্ষায় আপনি পাইছেন কত? 40.50। লিখিততে আপনি 40.50 পাইছেন, ভাইবাতে আপনার পাস আসছে, তার মানে আপনি পাস, আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। আপনি 40 পাইছেন, শুধু 40, দশমিক বাদ দিলাম, 40 পেয়ে পাস করেছেন, তবুও আপনার চাকরি হবে। সেটা হোক আপনার বাড়ির কাছে, না হয় উপজেলায়, না হয় জেলায়, না হয় বিভাগে, না হয় দেশের যে কোনো প্রান্তে, চাকরি আপনার হবেই, এ কথা ঠিক। এখন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন কি হইতে পারে? ভাইবা বোর্ড ব্যক্তি সম্পর্কে কি প্রশ্ন করতে পারে? 1, আপনার নাম সম্পর্কিত প্রশ্ন করতে পারে। এখন আপনার করণীয় কি? করণীয় হইল যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার নামটা কি। আপনার নামে যদি বিখ্যাত কোনো ব্যক্তি থাকে, ওই ব্যক্তির রেশ টানবে, এটা করবে। এবং আপনার কখনো কখনো জেলা সম্পর্কে জানতে চাইবে, জেলার পাশাপাশি জেলার বিখ্যাত কিছু বিষয় সম্পর্কে ওরা জানতে চাইবে। আমরা বিগত সালের প্রভাষকের ভাইবাতে দেখেছি এই বিষয়গুলো। বাট ভাইবা মানি হলো ব্যক্তি সম্পর্কিত তথ্যগুলা জানা। নিজের নাম সম্পর্কে বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আপনাকে জানতে হবে। নিজের নামের তাহকিক, নিজের নামের তারকিব, আপনার নিজের সম্পর্কে আরবিতে কিছু বলা, আরবিতে নিজের পরিচয়, এই বিষয়গুলো আপনার অবগত থাকতে হবে, এটা জানতেই হবে। আপনার নামের অর্থটা, অনেকে আছে নিজের নামের অর্থটা জানে না, অনেকে নিজের নামটা আরবিতে লিখতে জানে না। এইটাও হইছে যে আরবিতে সঠিকভাবে নিজের নামটা লিখতে জানে না, এটা করা যাবে না। নাম, নিজের জেলা সম্পর্কিত তথ্য, বিখ্যাত ব্যক্তি নিজের নামের সাথে সম্পৃক্ত থাকলে, তাহকিক, তারকিব, আরবিতে নিজের পরিচয়, এই কয়েকটা জিনিস আপনার ক্লিয়ার করতে হবে। আপনি দেখবেন যদি 30 জনের ভাইবা নেয়, 28 জনেরই জিজ্ঞাসা করবে, এটা নিয়মই। কারণ আপনি গেলেই বলবে যে তোমার নাম কি, বা আপনার নাম কি আব্দুল আউয়াল, আপনার নাম কি আব্দুল করিম, আপনার নাম কি হুসাইন দুলাল, জিজ্ঞেস করবে। এখন এই জিজ্ঞেস যে করবে, আপনার ভাইবা এমন একটা জিনিস, পারা জিনিসও ভুলে যায়। এটা হচ্ছে ভাইবার একটা কমন বৈশিষ্ট্য, ইজি বিষয়, বাট ওই মুহূর্তে আপনার মনে আসবে না। এজন্য এই বিষয়গুলো আপনার একটা নোট লাগবে, আপনার নাম সম্পর্কে, নিজের সম্পর্কে নোট লাগবে, এইটা নোট করে ফেলবেন। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। ওকে, এই তথ্যটুকু আমাদের লাগবে। দ্বিতীয় স্টেপ আমরা দেখি
ব্যক্তি সম্পর্কে আপনাকে প্রশ্ন কম করতে পারে, বেশি করতে পারে, আবার এমনও হইতে পারে ব্যক্তি দিয়েই প্রশ্ন শেষ, ব্যক্তি দিয়েই প্রশ্ন শেষ, এমনও হতে পারে। 2 নাম্বার বিষয়টা হইল আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন। বিষয়ভিত্তিক প্রশ্ন, বিষয়ভিত্তিক প্রশ্ন মানে কি? আপনি কামেল করেছেন কোন বিষয়ে? মনে করেন আপনি আরবি সাহিত্যে কামেল করেছেন, আপনি হাদিসে কামেল করেছেন, আপনি অন্য কোনো বিষয়ে কামেল করেছেন, কোরআনিক সায়েন্স নিয়ে কামেল করেছেন, ফিকা নিয়ে কামেল করেছেন, আদব নিয়ে কামেল করেছেন। তো এই ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্ন আপনাকে করবে, কারণ যখন আপনার নাম দেখার পরে ওরা যখন কাগজ একটু উল্টাবে তখন দেখবে যে আপনার সার্টিফিকেটগুলো তারা দেখতে থাকবে, দেখতে দেখতেই জিজ্ঞেস করে ফেলবে যে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, কোন বিষয়ে পড়াশোনা করেছেন। তা আপনি বললেন আমি আরবি সাহিত্য অনার্স করেছি, আরবি সাহিত্য অনার্স করেছে। যদি বলেন আমি আরবি সাহিত্য অনার্স করেছি, তখন আপনার প্রশ্ন হবে এক দাসের। এবার আপনার সাহিত্য থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। আপনি যে বিষয়গুলো পড়ে আসছেন, অনার্সে যে আরবি সাহিত্যের যেই লিটারারি টার্মগুলো পড়েছেন, যে কবি সাহিত্যিকদের নিয়ে পড়েছেন, ওদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। আমরা 17তমতে দেখেছি যারা আরবি সাহিত্য অনার্স করেছে, মাস্টার্স করেছে, তাদেরকে কবিতা ধরছে, যে আপনি একটা কবিতা বলেন, আপনি ইমরুল কায়েসের একটা বিখ্যাত কবিতা বলেন। এর পাশাপাশি আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন, বিষয়ভিত্তিক প্রশ্ন, এর সাথে কি আছে? লিখিত পরীক্ষার প্রশ্ন। লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে আপনাকে কোরআন অথবা হাদিস হয় এবারত ধরতে পারে, কোরআনের এবারত ধরতে পারে, হাদিসের এবারত ধরতে পারে, আরবি প্রথম পত্রের এবারত ধরতে পারে, কবিতার এবারত ধরতে পারে। এই জায়গাগুলো আপনাকে জানতে হবে। মোট কথা লিখিত পরীক্ষার প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই লিখিত পরীক্ষার প্রশ্ন কিভাবে আয়ত্ত করবেন? অনেকে এমন আছে এই লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নের A to Z আপনাকে পড়তে হবে। কিভাবে আপনি এইটা পড়বেন? তাহকিক সহকারে। লিখিত পরীক্ষার প্রশ্নের যা তাহকিক হবে সবগুলো আপনার জানতে হবে। কোরআনের যে আয়াতগুলো এসেছে, এই আয়াতের অনুবাদ, এটা তো আপনি অনুবাদ তো পড়বেন, ব্যাখ্যামূলক অনুবাদ পড়বেন। আপনি তাফসিরে কামেল করেছেন, তখন আপনাকে কি করতে পারে দেখেন, আমি একটু মুছে নেই, বিষয়ভিত্তিক একটু কথা বলি। যে আপনি যদি সাহিত্যে অনার্স করেন, যদি সাহিত্য হয়, সাহিত্য হইলে কি জিজ্ঞেস করবি? কবি সাহিত্যিক যারা আছে, এখানে আমাদের সাহিত্য থেকে আপনার কবি সাহিত্যিকদের জীবনী এইটা ধরতে পারে। সাবা মহাল্লাকাত যারা বিখ্যাত 7 জন কবি আছে, ওই কবির বিভিন্ন গ্রন্থ সম্পর্কে, বিশেষ করে ইমরুল কায়েস সম্পর্কে জিজ্ঞেস করবে। লিখিত পরীক্ষা থেকে আরবি অংশ, লিখিত প্রশ্ন এই আরবি অংশ থেকে আপনাকে জিজ্ঞেস করবে। আরবি অংশ থেকে আপনাকে ওই নসটা জিজ্ঞেস করতে পারে, কবিতার অংশটা জিজ্ঞেস করতে পারে, এছাড়া অন্যান্য জিনিস আছে, এগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এই সাহিত্য থেকে আপনাকে এগুলা জিজ্ঞেস করবে। আরো একটা কমন জিনিস হইলো, সাহিত্য থেকে আপনাকে এগুলার পাশাপাশি নিজের পরিচয় জিজ্ঞেস করবে। এখানে আপনাকে আরবিতে, যে আপনি আরবিতে অনার্স মাস্টার্স করেছেন, একটু আরবিতে কথা বলেন, আরবিতে নিজের পরিচয়টা উপস্থাপন করেন। কিন্তু তখন যদি আপনি না পারেন, এটা লজ্জাজনক, এটা কঠিন জিনিস।
যদি আপনি হাদিসে করে থাকেন, যদি হাদিসে আপনি কামেল করে থাকেন, তখন হাদিসের যে উসুলুল হাদিস যেটা আছে ওইখানে আপনার হাদিসের বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন সংজ্ঞা এগুলা জানতে হবে। সিয়াসিত্তা সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। বুখারী, মুসলিম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এনাদের সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কারা, তাদের সম্পর্কে জানতে হবে। ইমাম বুখারীর A to Z জানা জরুরি। বুখারীর হাদিস সম্পর্কে আপনার জানতে হবে, 2-4টা মুখস্থ হাদিস জানতে হবে, ইমাম বুখারীর পূর্ণ নাম জানতে হবে। সিয়াসিত্তার বাহিরেও কতগুলো বিশুদ্ধ হাদিস গ্রন্থ আছে আপনাকে জানতে হবে। বলতে পারেন সিয়াসিত্তার বাহিরে কিছু বিশুদ্ধ গ্রন্থের নাম? দেখি কয়েকটার নাম বলেন। সিয়াসিত্তার বাহিরে বিশুদ্ধ কয়েকটি হাদিস গ্রন্থের নাম বলেন। জানেন? জানতে হবে বিষয়গুলা। হাদিসের ক্ষেত্রে এগুলা জানা জরুরি। হাদিস, উসুলে হাদিস সম্পর্কে হাদিসে কামেল করা মানেই হলো উসুলে হাদিসে যাবে, চলে যাবে সরাসরি, গিয়ে আপনাকে ওখান থেকে টুকটাক প্রশ্ন করবে। সনদ, মতন, মুরসাল, এটা সেটা। হাফেজে হাদিস কাকে বলে? যে একজন হাফেজে হাদিস কত লক্ষ হাদিস তার মুখস্থ থাকে। হ্যাঁ, সহিহ ইবনে খুজাইমা, মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান, এগুলা আমাদের জিজ্ঞেস করবে। এই হাদিসের বিভিন্ন গ্রন্থ, এটা কমন একটা কোশ্চেন, অধিকাংশকেই জিজ্ঞেস করে। তা হাদিসে উসুলে হাদিসটা একটু বেশি নজর দিতে হবে। হাদিসের পাশাপাশি আপনাকে যদি আপনি বলেন যে আমি তাফসীর নিয়ে পড়াশোনা করছি, এই তাফসীরে আসলেই কমন একটা কোশ্চেন যে বিখ্যাত কিছু তাফসীর গ্রন্থের নাম বলেন। বিশেষ করে আপনাকে তাফসীরে জালালাইন সম্পর্কে জিজ্ঞেস করবেই। জালালাইন মানে কি? তাফসীরে জালালাইন মানে কি? কেন এটাকে তাফসীরে জালালাইন বলা হইল? এখানে কে ছাত্র, কে ওস্তাদ? এরপরে আপনি এগুলা তো জিজ্ঞেস করবেই আপনাকে, মানে আলেমে কোন কোন সূরাগুলা পড়েছেন, ফাজিলে কোন সূরা পড়েছেন, কামেলে কি পড়েছেন, ওই সম্পর্কে বিষয়গুলো সম্পর্কেও আপনাকে ধারণা রাখতে হবে। বিভিন্ন তাফসীর, কিছু তাফসীর গ্রন্থের নাম। কিছু তাফসীর গ্রন্থের নাম আপনাকে জানতে হবে। এগুলা সব সময় ধরে। মিশকাতুল মাসাবিহ সম্পর্কে, ওটা তো হাদিসের ক্ষেত্রে জিজ্ঞেস করে। তো তাফসীরগুলা সম্পর্কে আপনার মোটামুটি ধারণা রাখতে হবে। আরো মজার বিষয় হলো আপনাকে সূরা ফাতিহার তাফসীরটা জেনে যেতে হবে, শেষের 5-7টা সূরার তাফসীর জেনে যেতে হবে। আপনি তাফসীরে কামেল করেছেন, কোরআনে অনার্স করেছেন, তাহলে আপনাকে সূরা ফাতিহা সম্পর্কে আপনাকে এটা তাফসীর জানতে হবে। সূরা ফাতিহার তাফসীর জানতে হবে। শেষের কয়েকটা সূরার তাফসীর, সূরা নাস, সূরা ফালাক, তারপরে সূরা ইখলাস, সূরা ফিল, এই ছোট ছোট 4-5টা সূরা বা 5-7টা সূরার তাফসীর আপনাকে জানতে হবে। এর চেয়ে বড় কথা হইল লিখিত পরীক্ষার যেই প্রশ্নটা দেওয়া আছে, ও প্রশ্নতে যেই কোরআনের আয়াতটুকু দেওয়া আছে, ওই আয়াত তাফসীর সহ পড়তে হবে। আপনাকে জিজ্ঞেস করতেই পারে এটার একটু ব্যাখ্যামূলক অনুবাদ করেন। দেখ, আপনি যদি এই কাজটা না করেন তাইলে তো আপনি ধরা খাইলেন। বারবার বলি, সময় 3-4 মিনিট। এরা আপনাকে 4-5টা প্রশ্ন করবে, আপনি 4টা প্রশ্ন করছে, 3টাই পারেন না, তাইলে আপনার খাতা শূন্য। সুতরাং এই জায়গাগুলো আপনাকে ক্লোজ করে দিতে হবে, কারণ এখনো সময় আছে, পেরেশানির কিছু নাই, এখনো আপনার জন্য যথেষ্ট সময় আছে। কারণ রমজানের আজকে তো অর্ধেক শেষ হইল, একটু রমজানের পর এপ্রিল মাস পুরাটাই আছে, এপ্রিলের পর মেতে যায় যেহেতু আপনাদের পরীক্ষা হবে।
এবং আপনার এই যে তাফসিরের পাশাপাশি কোরআনে যেই সিলেবাসটুকু আছে, কোরআনে কোন সিলেবাসে কি কি সূরা আছে, কোরআন মাজিদ সিলেবাসে কি কি সূরা আছে, ওই সূরাগুলোর আদ্যবন্ত এ টু জেড জানা জরুরি। যে এইটার শানে নজুলটা কি হবে, এই সূরাগুলোর প্রথম কয়েকটি আয়াতের তাফসির আপনাকে জানতে হবে, কোন কোন সূরা আপনার সিলেবাসে ছিল ওইটাও জিজ্ঞেস করে। এই জায়গাগুলো আপনাকে জানতে হবে। সূরা হুজরাত আপনাদের আছে তাই না, এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। বলে রাখি, এই যে বিষয়ভিত্তিক প্রশ্ন করবে 1 থেকে 2টা, 1 থেকে 2টা। এরপরে কি আছে, ফিকা থেকে আপনাকে মাসালা মাসাইল সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করবে ফিকা থেকে। এবার আমরা আসি থার্ড স্টেজ। থার্ড স্টেজে কি আছে, সবার একটা আতঙ্কের নাম, নাহু সরফ। সর্বশেষ স্টেজে এই নাহু সরফটা আছে আপনাদের। সূরা ইয়াসিন, সূরা হুজরাত, সূরা আহজাব এগুলো আপনাদের পড়ে যেতে হবে নিজ দায়িত্বে। যে এগুলার প্রথম কয়েকটি আয়াতের ব্যাখ্যামূলক তাফসির, এগুলার সুন্দর অনুবাদ, বা একটু যারা আবার কোরআনে হাফেজ থাকলে ওনাদেরকে আরো ভালোভাবে জিজ্ঞেস করবে যে একটু কোরআন তেলাওয়াত করেন। মনে রাখবেন, যারা কোরআনে হাফেজ, কোরআনের আয়াত ওই জায়গা থেকে তেলাওয়াত করুন যেই আয়াতের অর্থ আপনার জানা আছে, যেই আয়াতের তাহকিক আপনার জানা আছে, যেই আয়াত সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনার আছে। কমন একটা কোশ্চেন এই হাফেজদের ক্ষেত্রে, যে আপনি তো হাফেজ, একটু আপনি কি হাফেজ, জি একটু তেলাওয়াত করেন। তা আপনি তেলাওয়াত করলেন এমন জায়গা থেকে যেই জায়গার যে তেলাওয়াত, যেই সূরাগুলোর অর্থ আপনার জানা নাই, বা যেই আয়াতগুলোর অর্থ জানা নাই, ওই আয়াত থেকে যদি তাহকিক ধরে আপনি বলতে পারবেন না। এজন্য নির্দিষ্ট কিছু আয়াত মাথায় রাখবেন যে এটার অর্থ আপনার জানা আছে, এটার ব্যাখ্যা আপনার জানা আছে, এটার তাহকিকও আপনার জানা আছে। এই এই এক আয়াত বা 2 আয়াত তেলাওয়াত করতে বলবে, বা তেলাওয়াত করলেন পরে ঠিক আছে এটার একটু শানে নজুলটা একটু আপনি বলে দেন। আচ্ছা, তো নাহু সরফ 3 নাম্বার স্টেজ। 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, আমার 3 নাম্বারে জিজ্ঞেস করবে মিজানুস সরফ এবং ইলমে নাহু থেকে। এখানে কি জিজ্ঞেস করতে পারে, যে সরফ অংশ থেকে আপনাকে কিছু তাহকিক করতে পারে, তাহকিক দিতে পারে, তাহকিক দিতে পারে। এখান থেকে আর কি দিতে পারে, এখান থেকে আর দিতে পারে সরফে সগীর। সরফে সগীর গুলো আপনাকে জানতে হবে, আপনাকে ভালোভাবে ধারণা রাখতে হবে ইসমে মুশতাক সম্পর্কে। আপনাকে ভালো ধারণা রাখতে হবে নুন সাহেবের সুলাসি মুজাররাদ মুত্তারাদ এবং সুলাসি মুজাররাদ শাজ। মুত্তারাদ এবং শাজ সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা থাকতেই হবে, নাইলে তো আপনার জীবন চলবে না। ইসমে মুশতাক সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, আপনাকে সরফে সগীর গুলো জানতে হবে। অনেকে সরফে সগীর কি এইটাই জানে না, সরফে সগীর গুলো অনেকে জানে না। এই জায়গাগুলো আমাদের নিশ্চিত হতে হবে। আচ্ছা, এইটা গেল সরফে সগীর, ইসমে মুশতাক, এবং আপনাকে এই মোজারার বিশেষ করে লাম তাকিদ, বানুন তাকিদ, সাকিলা, খফিফা, আমর নাহি ওভারঅল ধারণা থাকতে হবে। একজন আরবি প্রভাষক হিসাবে আপনার এগুলা স্বচ্ছ ধারণা লাগবে। তাহকিক তো করতে গেলে যে কয়েকটা বিষয় লাগে, মিনিমাম 4-5টা তো আপনাকে সত্য বলতেই হবে, নাইলে তো ওগুলা হবে না। হ্যাঁ, ওগুলো আপনাকে, যেমন নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, অনুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। তো এই জায়গাগুলো আপনাদের মোটামুটি আয়ত্তে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এই সরফ থেকে এই বেসিক বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। আবার অনেক সময় জিজ্ঞেস করে যে সরফ এটার লেখককে, মিজানুস সরফের লেখককে বলতে পারবেন? দেখি বলেন তো, মিজানুস সরফের লেখককে?
মঞ্জুরুল ইসলাম ফরিদপুর থেকে। সহজ পাঠ দিও তো একটা। তাহলে মিজানুস সরফ এটির লেখককে বলতে পারবেন, এবং এই যে হেদায়েতুন নাহুর লেখককে, দুইজনের দুইটা গ্রন্থের দুইজন লেখক। সিরাজউদ্দিন উদি, বলেন তো সিরাজউদ্দিন উদি সে কে? যদি আপনাকে বলে তখন আপনি কি জবাব দিবেন? হ্যাঁ, আবুল আসওয়াদ আদ-দুয়াইলি। এবং সিরাজউদ্দিন উদি তিনি কে ছিলেন? আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তালিল। তালিল গুলো আমাদের দেখতে হবে, তালিল গুলো আমাদের লাগবে। এবং আমাদের আরো বড় আল্লামা সিরাজউদ্দিন উদি। ওকে, তাহলে এখানে আমাদের সাধারণত এসএম, ফেল, হরফ, এই তিনটা জিনিস, এই তিনটা নিয়েই তো যত কার্যক্রম। এসএম, ফেল, হরফ, এই তিনটা নিয়েই আমাদের যত কাজ। এখানে দেখবেন যে এক নজরে ফেলের প্রকার সমূহ, যাদের কাছে বইটা অনেক সবার কাছে আছে মোটামুটি 31 পৃষ্ঠায় দেখবেন, এইটার 31 পৃষ্ঠায় দেখবেন এক নজরে ফেল, এক নজরে এসএম, এক নজরে হরফ। এই যে কিছু পৃষ্ঠাগুলো মানে পেজ আছে, এগুলো আপনাদের ভালোভাবে জানতে হবে। আর কি জানতে হবে? আমাদের যে 100 আমেল, ইনশাআল্লাহ জিনিয়াস কম্পিউটার, কেউ উদি বলে, কেউ আউদি বলে। আমাদের আর কি লাগবে? তাহলে আমাদের এসএম, এক নজরে এসএম গুলো, ফেল গুলো এবং হরফ গুলো জানতে হবে। এর পাশাপাশি আমাদের আমেল গুলো জানতে হবে। আমেল গুলো জানা জরুরি। ওই যে বাক্য শুদ্ধি, ওগুলা সম্পর্কে আমাদের জানতে হবে। একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, লিখিত পরীক্ষার প্রশ্নে যে অনেকগুলো ভুল আছে, এই ভুলগুলো আপনাকে জানতে হবে যে কোথায় কোথায় ভুল, কি কি ভুল হয়েছে। ওই প্রশ্নটা আপনাকে দিল, আর যেমন যদি আপনাকে হাদিসের প্রশ্নটা দিল, বললো যে এখান থেকে একটু হাদিস এবারত পড়েন, তখন আপনি হাদিসের এবারত পড়তেছেন, যা লেখা আছে তাই, তখন আপনার সম্পর্কে তার কি ধারণা হবে বলেন? উনিও তো জানে এইটা ভুল, আপনিও জানেন এইটা ভুল, তাহলে কেন পড়লেন? তার মানে এইটা পড়া যাবে না, এইটা আপনাদের পড়া যাবে না। আচ্ছা, আমার মোবাইল নাম্বারটা অনেকেই কাছে নেই, এটা হচ্ছে 01566053158। আমাকে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে, সব সময় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই হোক, দিনের যে কোনো সময় হোক, আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। অনেক সময় কল রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এখন ওই প্র্যাকটিসের মাধ্যমেই আপনাকে এটা স্মরণে নিয়ে আসতে হবে। এছাড়া আর কি লাগবে আপনাকে? যে তালিলের কিছু নিয়ম দেওয়া আছে এই বইতে, এগুলো আমি একদম শর্ট করে দিব ইনশাআল্লাহ, এত টেনশনের কিছু নাই। এক নজরে এসএম এর যেই প্রকারভেদ গুলো আছে, এখানে দেখবেন 9 প্রকারের এরাব, 16 প্রকারের এসএম, এরপরে আপনার আরো অনেকগুলো বিষয় আছে এই বইটাতে, যেগুলো আপনার জন্য প্রযোজ্য। এই যে এরাবের আলামাতুল ইরাব, 16 প্রকারের এরাব, 9 প্রকারের 16 প্রকারের এসএম এর 9 প্রকারের এরাবের আলামত সহ এই বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে। কারণ এগুলা যদি আপনি না জানেন যে হরফেজার কয়টি, হরফেজার সম্পর্কে একটা উদাহরণ দেন, আপনি জানলেন না। আসমায়ে মারফুআত, মানসুবাত, মাজরুরাত, এগুলা সম্পর্কে আপনি জানলেন না। মাজরুরাত কয় প্রকার আপনি জানেন না, যে আপনাকে বললো আসমায়ে মারফুআতের প্রকার ভেদগুলো বলেন, বলার পরে একটা প্রকার গিয়ে বলল যে আপনি এইবার একটা একটা করে উদাহরণ দেন, আপনি দিতে পারলেন না।
মানসুবাতের ক্ষেত্রে গিয়ে বললো হালের একটা এক্সাম্পল দেন, আপনি দিতে পারলেন না। তাহলে এই যে এই জায়গাগুলো আপনি যেহেতু বড় মানুষ, সুতরাং আপনাকে এগুলো একটু দেখতে হবে। এগুলা সবার পড়া আছে আমি জানি, যারা আরবি প্রভাষক ভাইবা দিবে প্রত্যেকের এগুলা পড়া আছে। এখন কাজ কি? এখন একটু রিভিশন দেওয়া, ঠান্ডা মাথায় রিভিশন দেওয়া, মাথা গরম করার কিছু নাই। ভাইবাতে আপনাকে ঠুস গুলি করবে না, ওরা আপনাকে বকাঝকাও করবে না, ওরা আপনার সাথে ফ্রেন্ডলি আচরণ করবে, বন্ধুসুলভ আচরণ করবে। তো সুতরাং আপনারা মাথা ঠান্ডা রেখে রিল্যাক্স মোডে পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। জি, শাহিন ইসলাম সাহেব, মোল্লা হামজা বাদাউনি মুন সাহেবের লেখা। গুড। এখানে কয়েকটা বিষয় সহজভাবে যেহেতু দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নিতে পারেন। এরপরের কাজকে, আজকে আমি রমজানের দিন তো আপনাদেরও ক্লান্ত লাগে, ইফতারির পরে যেহেতু আজকে আসলাম, তা আমি আর দীর্ঘায়িত করছি না। আমি পরের ক্লাসে একটা একটা বিষয় করে আলোচনা করব। আমি আপনাদের সাথে পরবর্তী ক্লাসে হাদিস, যারা হাদিসে কামেল করেছে, হাদিসের সম্ভাব্য ডিটেলস গুলো নিয়ে কথা বলবো। এরপরের আরেকটা ক্লাসে তাফসিরের ডিটেলস নিয়ে কথা বলবো, আরেকটা ক্লাসে ফিকার ডিটেলস নিয়ে কথা বলবো, আরেকটা ক্লাসে আরবি সাহিত্যের যে বেসিক বিষয়গুলো আছে এগুলার উপর আলোচনা হবে, আরেকটা ক্লাসে আরবি দ্বিতীয় পত্রের বেসিক বিষয়গুলোর উপর আলোচনা হবে, আরেকটা ক্লাস, আরো মিনিমাম 2টা বা 3টা ক্লাস আমাদের মুফতি ইব্রাহিম হুজুর সাহেবের মাধ্যমে নেওয়া হবে ইনশাআল্লাহ। ওনাকেও নিয়ে আসবো আমাদের এখান থেকে, উনিও ওনার মাধ্যমে 1-2টা ক্লাস আপনাদের জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। তা আজকে আর দীর্ঘায়িত করলাম না, যে এই ওভারঅল এই থিমের উপর আপনাকে স্টেবল থাকতে হবে। এর থেকে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। কমাইবেন কি করে বা বাড়াই বা কি করবেন? সময় 3-4 মিনিট, এই 3-4 মিনিটের অগ্নি পরীক্ষা। এই জন্য এত ভয়েরও কিছু নাই, পেরেশানিরও কিছু নাই, আল্লাহ ভরসা, একটু রিল্যাক্স মোডে এগুলা রিভিশনের আওতায় নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাহরুম করবেন না। ঠিক আছে? আমি আমাদের অফিসেই আছি, স্টোর রুমে আমি একটা বোর্ড আনছি, যেহেতু আমার অফিসে থাকতে হচ্ছে কিছুদিন, এই জন্য বাড়ি থাকলে তো বাড়ি থেকেই কন্টিনিউ করতাম, এখন এখানে আছি, এই জন্য মাঝে মাঝে কোনো ক্লাস নেওয়া লাগলে আমি এখান থেকেই ব্রডকাস্ট করি। ঢাকা যাত্রাবাড়িতে আছি, ঢাকা যাত্রাবাড়িতে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওই ক্লাসের টাইমটা বলে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোথায় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমি বলে দিব। আর এই গ্রুপ থেকেই মূলত আমাদের এই ক্লাসগুলো হবে, এটার সাথে আপনারা সবসময় সংযুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।